নমস্কার, আমি সোলাঙ্কি। আমার সংস্কৃত শিক্ষা মিশন ক্লাসে তোমাদের আরও একবার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। তোমাদের কথা অনুযায়ী আমি প্রত্যহ সমাস নিয়ে ধীরে ধীরে আলোচনা করছি। আগের দিন আমি অব্যয়ীভাব সমাস দিয়েছি এবং অব্যয়ীভাব সমাসটা যাতে তোমরা সঠিকভাবে করতে পারো তার জন্য কিছুদিন আমি গ্যাপ দিয়ে আজকে আবার তৎপুরুষ সমাস সম্পর্কে নিয়ে এসেছি। আশা করছি আগের দিন অব্যয়ীভাব সমাস তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। আর যে নিয়মে আমি বলে দিয়েছি ঠিক সে নিয়মে যদি তোমরা করো তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু তোমরা পরীক্ষাতে কিন্তু ভুল করবে না। যারা আমাদের প্রতিনিয়ত আমার স্টুডেন্ট তাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা। আর যারা নতুন আজ আমার চ্যানেল ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। তাহলে আমি এইরূপ তোমাদের যে সমস্ত বিষয় সংস্কৃত বিষয় নিয়ে আলোচনা করব বিভিন্ন বিষয় সেগুলো সময় মতো পেয়ে যাবে। আমার চ্যানেলে আগে অবশ্যই 2টো ডেট আগে আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি। এবছরের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের কয়েকটা কোশ্চেন দিয়েছি যেগুলো MCQ SAQ এবছর সেখান থেকেই পড়ে গেলে সেখান থেকেই 100% নাম্বার পাবে, তার বাইরে কিছু পড়তে হবে না। তো সামান্যতম 25টা না 27টা এরকম কোশ্চেন দিয়েছি। যদি তোমরা দেখতে চাও তো ডেসক্রিপশান বক্সে আমি আবার দিয়ে দেব। আর যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে চলে যাও, আমার চ্যানেলে চলে যাও, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে আজকে তাহলে তৎপুরুষ সমাস নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা বেশে শুধুমাত্র নিয়ে এসেছিলাম যে কোন সমাসের কোন পদ প্রধান হয়, এটা আমরা বলেছিলাম, আমরা দেখেও নিয়েছি। আশা করছি সেগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে। আগের দিন আমরা দেখেছিলাম অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের পূর্বপদ বলা হয়েছিল কি হবে, প্রধান রূপে প্রতীয়মান হবে এবং পূর্বপদটা অবশ্যই হবে উপসর্গ কিংবা অব্যয়। সেটা কিভাবে চিনতে হয় আশা করি তোমাদের অসুবিধা নেই। আজকে যেটা তৎপুরুষ সমাসের দ্বিতীয় নিয়মে বলা হয়েছিল, যে সমাসে উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এটা বলা হয়েছিল যে তৎপুরুষ সমাসের উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে। উত্তর পদ মানে কি, পরপদ যেটা, সেই পরপদের অর্থ প্রধান রূপে যেখানে প্রতীয়মান হবে সেই সমাসকে বলছে তৎপুরুষ সমাস। এই সমাসের দুটো ভাগ ছিল আমরা দেখেছি, এক হচ্ছে কর্মধারয়, দ্বিতীয় হচ্ছে কি না দ্বিগু। এ দুটো ছিল কিসের না তৎপুরুষ সমাসের ভাগ। চলো তৎপুরুষ সমাসের আর কি বলেছি না, তৎপুরুষ সমাসে সমসমান পদগুলির ভিন্ন বিভক্তি যুক্ত হয়, কিন্তু ভিন্ন বিভক্তিযুক্ত হয়েও অভিন্ন রূপে সমস্ত পদ গঠন করে। মানে কি বলতে চেয়েছে, তৎপুরুষ সমাসের যে সমসমান পদ দুটো থাকবে, সমসমান পদ কাকে বলে, যে আগের দিন আমরা বলেছিলাম রাজ্ঞপুত্র। সমসমান পদ কীরকম দেখো, আমাদের এখানে দেওয়া আছে, আমি ধরলাম কৃষ্ণং শ্রিতঃ। এই কৃষ্ণং আর শ্রিতঃ এই দুটো হচ্ছে সমসমান পদ, আর সমস্ত পদ হচ্ছে কৃষ্ণ শ্রিতঃ। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে তৎপুরুষ সমাসে সেই রূপ সমসমান পদগুলো ভিন্ন বিভক্তিযুক্ত হবে, কিন্তু ভিন্ন হয়েও তারা অভিন্ন রূপে একটা সমস্ত পদ গঠন করবে। আমরা কি জানি যে একটা পদ গঠন করতে গেলে তার দুটো যে পরপর দুটো তিনটে চারটা যে পদগুলো থাকবে সে পদগুলো অবশ্যই একই বিভক্তিযুক্ত হয়। কিন্তু এখানে কি বলেছে তৎপুরুষ সমাসের নিয়ম, দুটো কিংবা তিনটে কিংবা চারটা যতগুলো পদ থাকবে সমস্ত পদ সেগুলো কি হবে না বিভিন্ন বিভক্তিযুক্ত হবে, একই বিভক্তিযুক্ত হবে না, বিভিন্ন বিভক্তিযুক্ত হবে। সেই বিভিন্ন বিভক্তিযুক্ত পদ হয়েও তারা ভিন্ন রূপে একটাই সমস্ত পদ গঠন করবে, মানে একটাই মানে অর্থযুক্ত মানে প্রকাশ করবে, সেটাকে বলছে তৎপুরুষ সমাস। যেমন আমরা উদাহরণে কি বললাম দেখো, উদাহরণে যেমন বললাম কৃষ্ণং শ্রিতঃ, কৃষ্ণং এখানে কি হচ্ছে কৃষ্ণম, মানে প্রথমা বিভক্তি হচ্ছে অনুস্বার, আর শ্রিতঃ এখানেও
প্রথমা যুক্ত হলেও এখানে কি হচ্ছে, আলাদা একটা বিভক্তি, এখানে একটা বিভক্তি আলাদা হচ্ছে। তাহলে এই যে দুটো আলাদা বিভক্তি হয়েও এখানে কি হচ্ছে, দেখো একই সঙ্গে যুক্ত হয়েছে, কৃষ্ণং শ্রিতঃ মানে দ্বিতীয়া এবং প্রথমা বিভক্তি, সেখানে হয়েও তারা কি করছে, একই সঙ্গে যুক্ত হয়েছে কৃষ্ণ শ্রিতঃ, অর্থাৎ কৃষ্ণের পূর্বের যে বিসর্গ বা পূর্বের যে বিভক্তি সেটা কিন্তু এখানে লোপ পেয়ে গেছে। আমাদের সমাসের নিয়মেই বলা হয়েছে তাই যে পূর্বের যে সমস্ত বিভক্তি থাকবে সমাসে কিন্তু বিভক্তি লোপ পেয়ে যাবে, সমাসের দরকার অনুযায়ী বিভক্তি কিন্তু প্রযুক্ত হবে, এটা আমাদের সমাসের নিয়মে রয়েছে, আমরা দেখেছি আগে। তাই দেখো দুটো দ্বিতীয়া এবং প্রথমা বিভক্তি, দুটো পরপর বিভক্তি আলাদা রয়েছে থাকা সত্ত্বেও দুজনে একত্রিত হয়ে একটা অর্থপূর্ণ সমস্ত পদ তৈরি করেছে, সেটা কি কৃষ্ণ শ্রিতঃ, একে বলছে তৎপুরুষ সমাস। আগের দিন আমরা বলেছিলাম তাহলে কি, অব্যয়ীভাব সমাসের পূর্বপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে এবং পূর্বপদ অবশ্যই উপসর্গ যুক্ত হবে, তাহলে অব্যয়ীভাব সমাস হবে। এখন আমরা কি বলছি, তৎপুরুষ সমাসে পরবর্তী বা উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে এবং যে সমস্তমান পদগুলো হবে সেগুলো ভিন্ন বিভক্তিযুক্ত হয়েও তারা অভিন্ন রূপে একটা অর্থপূর্ণ সমস্ত পদ তৈরি করবে, তাকে বলবে তৎপুরুষ সমাস। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি যেভাবে বলছি। এই তৎপুরুষ সমাসের কতগুলো ভাগ রয়েছে, সেই তৎপুরুষ সমাসগুলো আমাদেরকে পরীক্ষাতে শুধুমাত্র তৎপুরুষ সমাস দেয় না, কতগুলো ভাগ থাকে সেই ভাগগুলো আমাদেরকে জানতে হয়। আমরা জানি আমাদের বিভক্তি কতগুলো, 7টা বিভক্তি রয়েছে। 7টা বিভক্তি থেকে কি, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এই 7টা। এই 7টার মধ্যে প্রথমা বাদ দিয়ে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এই 7টা বিভক্তি যেই সমাসে থাকবে, মানে 7টা বিভক্তিযুক্ত পদ যেই সমাসে থাকবে সেই সমাসকে সেই তৎপুরুষ সমাস বলা হবে। এই 7টা বিভক্তিযুক্ত দ্বিতীয়া বিভক্তিযুক্ত পদ থাকলে তাকে বলা হবে কি না দ্বিতীয়া তৎপুরুষ, যদি প্রথমা বিভক্তিযুক্ত পদ থাকে তৃতীয়া বিভক্তিযুক্ত পদ থাকে তাহলে তাকে বলবে তৃতীয়া তৎপুরুষ, যদি চতুর্থী বিভক্তিযুক্ত পদ থাকে তাকে বলবে চতুর্থী তৎপুরুষ, যদি পঞ্চমী থাকে তাহলে পঞ্চমী তৎপুরুষ। এভাবে হয়ে থাকে আমাদের 6টা তৎপুরুষ, সাথে নং তৎপুরুষ অর্থাৎ নকারান্ত যে সমস্ত কথা বা বাক্য সেগুলোকে বলছে নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, কু গতি এবং প্রাদি তৎপুরুষ, এই হিসেবে আমাদের কতগুলো তৎপুরুষকে ভাগ করা হয়েছে। তাহলে কি বললাম, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তৎপুরুষ এবং একদেশী তৎপুরুষ, নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, কু গতি প্রাদি তৎপুরুষ, এই কতগুলো তৎপুরুষ আমাদের ভাগ করা হয়েছে। এর মধ্যে আমাদেরকে এই তৎপুরুষগুলোর মধ্যে আমাদেরকে এবার চিনতে হবে যে আমরা কিভাবে চিনব এটা কোন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস তো শুধুমাত্র উত্তরপদের অর্থ প্রধান নয়, এখানে আরও দুটো ভাগ রয়েছে যাদের উত্তরপদের অর্থ প্রধান। তাহলে আমি চিনব কিভাবে, তাহলে এবার আমরা এক একটা ধাপে চলে যাই, কিভাবে চিনব সেটা আমরা দেখে নিই। পরীক্ষাতে আমাদেরকে চিনতে হবে, চেনার পরে সেটাকে সমস্ত পদ মানে ব্যাস বাক্যে ভাঙতে হবে, অর্থাৎ সমস্তমান পদে ভাঙতে হবে এবং লিখতে হবে এটা কোন সমাস, তৎপুরুষ সমাস না অব্যয়ভাব সমাস না দ্বিগু সমাস, এভাবে লিখতে হবে। তাই চলো আমরা একটা একটা করে এবার দেখতে থাকি। দেখো, দ্বিতীয়া তৎপুরুষ সমাসের কতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে। আমাদের সমাসের সর্বদা যে নিয়মগুলো বলা হয়েছে সেই নিয়মগুলো বারবার শুনবে, আমি বলে দিচ্ছি, আর বারবার মনে রাখার চেষ্টা করবে। আর এগুলোকে অবশ্যই তোমাদের মুখস্থ করে রাখতে হবে, না হলে কোনোভাবেই কিন্তু মনে থাকবে না। সেটা কি না, বলা হয়েছে দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এগুলোতে কতগুলো নিয়ম রয়েছে যে নিয়মগুলোকে তোমাদের মনে রাখতে হবে। সেগুলো কি বলেছে, দ্বিতীয়া তৎপুরুষে সর্বদা শ্রিত অতীত গত প্রাপ্ত আপন্ন,
এই যে 5টা শব্দ দেখছো, শ্রিত, অতীত, গত, প্রাপ্ত, আপন্ন, এই 5টা শব্দ যদি আমাদের বাক্যের মানে যে অর্থপূর্ণ যে সমস্ত পদটা দেবে, সে অর্থপূর্ণ সমস্ত পদের ভেতর যদি শ্রিত, অতীত, গত, প্রাপ্ত, আপন্ন এই 5টা শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ যদি আমরা পেয়ে থাকি, কোথায় না আমাদের সমস্ত পদে, তাহলে সেটাকে আমাদের অবশ্যই বুঝে নিতে হবে এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস হবে। আবার বলছি, শ্রিত, অতীত, গত, প্রাপ্ত, আপন্ন এই 5টা শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ যদি আমাদের বাক্যের মধ্যে মানে যে অর্থপূর্ণ শব্দটা দেওয়া আছে সে অর্থপূর্ণ শব্দের মধ্যে যদি থেকে থাকে, তাহলে আমরা এটা ভেবে নেব এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস হবে। এটা আমরা মাথায় গেঁথে নেব। এবার অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণশ্রিত, কৃষ্ণকে আশ্রয় করে রয়েছে। এবার একটা জিনিস আমাদের কি বলেছে, তৎপুরুষ সমাসের আরেকটা নিয়ম কি বলেছে, যে আমাদেরকে তৎপুরুষ সমাসের পরপদের অর্থ অর্থাৎ উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হতে হবে। এবার দেখো, কৃষ্ণ একজন ব্যক্তি, আমাদের ভগবান, তাকে এখানে কিন্তু তিনি কিন্তু প্রধান নয়, প্রধান কিন্তু শ্রিত, কৃষ্ণকে আশ্রয় করে আছে যে, তাহলে শ্রিত কথাটাই হচ্ছে আসল, অর্থাৎ উত্তর পদের অর্থ এখানে প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে। তাহলে কৃষ্ণকে আশ্রয় করে আছেন যিনি, এই কথাটা বলা মানে কৃষ্ণকে মানে কি হচ্ছে, দ্বিতীয়া বিভক্তি হচ্ছে। তাহলে দ্বিতীয়া বিভক্তি যখনই হচ্ছে, আর এখানে আমরা দেখেছি দ্বিতীয়া তৎপুরুষ, তাহলে দ্বিতীয়া তৎপুরুষ কোনটা হবে না, পূর্বের যে শব্দটা আছে সেই শব্দটা অবশ্যই দ্বিতীয়াতে ভাঙতে হবে, সেই শব্দরূপটাকে শ্রিত যেভাবে আছে সেভাবেই আমাদেরকে বসাতে হবে। তাহলে পূর্বের যে বর্ণটা আছে সেই বর্ণটাকে আমাদের দ্বিতীয়াতে ভাঙতে হবে। আমি আবার ভালো করে বলছি, একটা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু পরবর্তীগুলো আমি হুড় করে টেনে দিয়ে চলে যাব। কি বলেছে, শ্রিত, অতীত, গত, প্রাপ্ত, আপন্ন এই 5টা শব্দ থাকবে দ্বিতীয়া তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাসের নিয়ম হচ্ছে উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে। এখানে প্রধান রূপে প্রতীয়মান শ্রিত পেয়েছি, তার মানে এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। কৃষ্ণশ্রিত আমি মানে করব কৃষ্ণকে আশ্রয় করে আছেন যিনি, তার মানে কৃষ্ণ একজন ব্যক্তি, তিনি কিন্তু প্রধান এখানে নয়, বলেছে আশ্রিত মানে আশ্রয়টাই এখানে প্রধান। তাহলে আশ্রয়টা যখন প্রধান, তার মানে উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে, তাহলে এটা অবশ্যই দ্বিতীয়া তৎপুরুষ। এবার দ্বিতীয়া তৎপুরুষে যা পড়ে আছে, পরে যে শ্রিত পড়ে আছে, শ্রিত পড়ে থাকবে, কৃষ্ণটাকে দ্বিতীয়াতে ভাঙতে হবে, যেহেতু এটা দ্বিতীয়া তৎপুরুষ। এটা মানে করলে কি হচ্ছে, কৃষ্ণকে আশ্রয় করে আছেন যিনি, তাহলে কৃষ্ণকে তার মানে দ্বিতীয়া তৎপুরুষ হবে। তাহলে দ্বিতীয়া তৎপুরুষ। এবার কৃষ্ণ শব্দটা কার মতো দেখতে হবে, কৃষ্ণ শব্দটা কার মতো, তাহলে সেটাকে দেখে এখানে কৃষ্ণকে কার মতো ধরা হচ্ছে, এখানে কৃষ্ণকে কালো বর্ণ বলে ধরা হচ্ছে, তার জন্য এখানে দ্বিতীয়া তৎপুরুষ। কিংবা যদি আমি নর শব্দের মতোই করি, তাহলে কি হবে, নর নরৌ নরা নরম, নরম মানে কৃষ্ণম, তাহলে এখানে দ্বিতীয়া তৎপুরুষ পাচ্ছি। তাহলে আমরা ভাঙবো কি, কৃষ্ণং শ্রিতঃ। ঠিক পরেরটা দিয়েছে দেখো, সুখাপন্ন, সুখাপন্ন যদি করা হয়, তাহলে আপন্ন কথাটা আছে, দেখো এখানে আপন্ন কথাটা রয়েছে, আপন্ন কথা আছে বলে আমরা কিন্তু চোখ কান বুঝে ঠিক করে নেব এটা দ্বিতীয়া তৎপুরুষ। তারপরে আমি এবার মানে করব, সুখাপন্ন মানে কি, সুখে যিনি আছেন, সুখাপন্ন। তাহলে এই কথাটা পাওয়ার পরে এবার আমাকে ভাবতে হবে সুখে যিনি আছেন, তার মানে সেই একই সুখম হবে, দ্বিতীয়া তৎপুরুষ হবে, তাহলে আপন্ন শব্দ তো আপন্নই পড়ে থাকবে, তাহলে আমাকে সুখটাকে ভাঙতে হবে। এবার সুখটাকে যদি দ্বিতীয়াতে ভাঙা হয় তাহলে কি হবে, সুখম আপন্ন, তাহলে সুখাপন্ন। আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। পরেটা দেখো কি আছে, শরণাগতঃ, আগতঃ কি বলা হয়েছে, গতঃ শব্দ থাকবে, শরণাগতঃ, গতঃ আছে, গতঃ আমরা তাহলে আগতঃ পরে তো ফেলেই রেখে দেব। এবার শরণম তাকে ভাঙবো, শরণকে যদি ভাঙা হয় দ্বিতীয়াতে কি হবে, শরণম আগতঃ, শরণম আগত। আশা করছি বুঝতে অসুবিধা নেই। এবার তৃতীয়া,
এবার আমরা তাড়াতাড়ি টানতে পারবো। এবার তৃতীয়া তৎপুরুষের কতগুলো শব্দ তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে যে তৃতীয়া তৎপুরুষ চেনার নিয়ম কি। তৃতীয়া তৎপুরুষ চেনার নিয়ম হচ্ছে পূর্ব সদৃশ্য সম এবং উনার্থ। পূর্ব সদৃশ্য সম উনার্থ এই কতগুলো শব্দ আমাদের যদি শব্দের মধ্যে যে অর্থপূর্ণ শব্দটা দেওয়া থাকবে, অর্থাৎ যে সমস্ত পদটা দেওয়া থাকবে সেই সমস্ত পদের ভেতর যদি পূর্ব সদৃশ্য সম ও উনার্থ থাকে, তাহলে সেখানে কি হবে, সেটা অবশ্যই তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। এবার উনার্থ, এটা আমাদের বইয়ে শুধুমাত্র উনার্থ লেখা আছে, উনার্থ বললে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাই আমি ভেঙে দিয়েছি উনো হীন শূন্য রহিত। উনার্থ মানে হচ্ছে উনো হীন শূন্য রহিত। তাহলে পূর্ব সদৃশ্য সম উনো হীন শূন্য রহিত এই কতগুলো শব্দ যদি আমাদের সমস্ত পদের ভেতর থেকে থাকে উত্তর পদে, তাহলে অবশ্যই এটা কি হবে না, এটা তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। সেইরূপ দেখো মাতৃসম, সম কথাটা আছে এখানে রয়েছে, তাহলে সম কথাটা যখন পাচ্ছি উত্তর পদে তখন আমরা স্থির করে নেব এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। এবার আমাকে মাতৃ শব্দের তৃতীয়াতে কি হয় সেটা ভাঙতে হবে। মাতৃ শব্দের সম শব্দ তো সময় পড়ে থাকবে, পাশে তো আমি বসিয়েই দেবো, প্রথমে সমস্ত পদে যে সমস্তমান পদ হবে সেখানে সম বসিয়ে দিলাম। এবার পূর্বের পদটা কি হবে, যেহেতু আমি ধরতে পেরেছি এটা তৃতীয়া তৎপুরুষ সমাস, এইবার মাতৃ শব্দটাকে তৃতীয়াতে ভাঙতে হবে। মাতৃ শব্দের তৃতীয়াতে কি হয় সেটা আমাদেরকে আনতে হবে। মাতৃ শব্দের তৃতীয়াতে কি হয়, মাত্রা, তাই এখানে মাত্রা সমূহ হয়েছে। পরেরটা কি আছে দেখো, বিদ্যাহীন, এখানে হীন শব্দ পেয়েছি, হীন শব্দ থাকলে বলা যে তৃতীয়া তৎপুরুষ হবে। এটা হীন শব্দ কোথায় আছে, উত্তরে আছে, অর্থাৎ পরপদে রয়েছে, তাহলে অবশ্যই এটা তৃতীয়া। তাহলে হীন শব্দ, তার হীন শব্দ রেখেই দেওয়া হলো। এবার বিদ্যাকে ভাঙতে হবে। বিদ্যা কোন শব্দের মতো, বিদ্যা লতা শব্দের মতো, তাহলে লতা শব্দের তৃতীয়াতে কি আছে সেটা আমাকে আনতে হবে। তাহলে লতা শব্দের তৃতীয়াতে কি হয়, লতয়া বিদ্যয়া। ওকে, তারপরে কি আছে, স্বরবিদ্ধ, বিদ্ধ শব্দটা আমরা পেয়েছি, স্বরবিদ্ধ। এই যে রহিত বিদ্ধ, উনো, উনার্থের মধ্যে পড়ে বিদ্ধ, তাহলে স্বরবিদ্ধ, বিদ্ধটা পড়ে থাকলো। এবার স্বরটাকে ভাঙতে হবে। স্বরটাকে ভাঙলে কি হবে, স্বর শব্দ কার মতো, নরশব্দের মতো। নরশব্দের মতো যদি হয় তাহলে কি হবে, নরেন, স্বরেন কিংবা ফলেন। ওকে, তাহলে আশা করছি তৃতীয়া তৎপুরুষও তোমাদের বুঝতে কোনো অসুবিধা। এরপরে দেখো চতুর্থী তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষে আমাদের মনে রাখতে হবে কতগুলো ওয়ার্ড, ঠিক আগের মতো। এখানে কি, প্রকৃতি বিকৃতিভাবে প্রকৃতিবাচক শব্দ। প্রকৃতি বিকৃতি কেন বলা হয়েছে এখানে, আগেরগুলো তো এরকম কিছু বলা হয়নি। প্রকৃতি বিকৃতিভাবে মানে যেই বস্তু বা যেই ব্যক্তির যেই রূপ থাকে, আসল রূপ, সেই রূপটাকেই শুধুমাত্র বিকৃতি করা হবে। আমি ধরলাম একটা কাঠ, গাছ, গাছটা কি হয়, কাঠে পরিণত হয়, আর সেই কাঠটাই কি করে, একটা আসবাবপত্র তৈরি করে। সে দরজা তৈরি করতে পারে বা তোমার জানালা তৈরি করতে পারে। তাহলে কাঠের দ্বারাই কিন্তু তার প্রকৃতিটাকে চেঞ্জ করা হচ্ছে, তার প্রকৃতিটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। ঠিক সেইরূপ কোনো কিছুর প্রকৃতিটাকে যখন বিকৃতি করা হয়, সেই সব শব্দে কি হবে, রক্ষিত, বলি, সুখ, হিত, এই কতগুলো শব্দের সঙ্গে যদি চতুর্থী যুক্ত পদ থাকে, তাহলে সেখানে তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ সমাস হবে। তাহলে আবার বলছি, মাথায় রাখবে, আমাদের এটুকু মনে রাখতে হবে এমন কোনো শব্দ চতুর্থীতে থাকবে যেটা তার প্রকৃতি থেকে তাকে বিকৃতি করা হবে, তার নিজস্ব রূপ থেকে তাকে ভাঙা হবে, এবং সেখানে রক্ষিত, বলি, হিত এবং সুখ এই চারটা শব্দ থাকবে। তখন আমাদেরকে ভাবতে হবে এটা চতুর্থী তৎপুরুষ সমাস। অবশ্যই সেটা উত্তর পদেই কিন্তু থাকবে। দেখো, কুণ্ডল হিরণ্যম, কুণ্ডল হিরণ্যম, কেন এখানে প্রকৃতি বিকৃতি বলেছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। কুণ্ডল হিরণ্যম, এই যে হিরণ্যম কথাটা, এই হিরণ্যম কথাটাতে, এই কুণ্ডল হিরণ্যম, এই হিরণ্যম কথাটা হচ্ছে কার না, এটা হিত, ভালো কথাতেই কিন্তু এই হিরণ্য কথাটা প্রকাশ করছে। এবার এর মানেটা, সমাসের নিয়ম আমাদের মানে জানতে হবে। তাহলে কুণ্ডল হিরণ্যম মানে কি, হিরণ্যম মানে সোনা। কার জন্য সোনা, কুণ্ডলের জন্য, মানে কানের দুলের জন্য সোনা। তাহলে সোনার রূপটা কিন্তু আলাদা, সোনার একটা কিন্তু প্রকৃতি রয়েছে,
সেই প্রকৃতিটাকে বিকৃতি করা হচ্ছে। কেন না, যার যেটা লাগবে সেই হিসেবে বিকৃতি করা হচ্ছে। আমার কানের দুল লাগবে বলে সোনাটাকে কানের দুলে পরিণত করা হলো, তার প্রকৃতিটাকে বিকৃতি করা হলো। তাহলে এটা অবশ্যই চতুর্থী তৎপুরুষ সমাস হবে। তাহলে হিরণ্যম তো হিরণ্যম পড়েই থাকবে, দেখো হিরণ্যম পড়ে আছে। এবার কুণ্ডল যেহেতু আমরা পাচ্ছি চতুর্থীতে, এবার কুণ্ডল শব্দটাকে চতুর্থীতে ভাঙতে হবে। কুণ্ডল শব্দটাকে যদি আমরা চতুর্থীতে ভাঙি তাহলে কোন শব্দের মতো হবে? অবশ্যই নর শব্দের মতো কুণ্ডল। তাহলে কুণ্ডল শব্দ যদি করা হয় তাহলে চতুর্থীর এক বচনে কি আছে? নরায়। এখানে কি হচ্ছে? কুণ্ডলায়। তারপরে কি বলেছে দেখো, পিতৃসুখম। পিতৃসুখম, তাহলে সুখ কথাটা পাচ্ছি। যখনই সুখ কথাটা পাচ্ছি তখন আমাদেরকে ভেবে নিতে হবে যে এটা তো চতুর্থী তৎপুরুষ হবে। তাহলে সুখম পদটা আমরা লিখেই দিলাম। এবার পিতৃ শব্দের চতুর্থীর এক বচনকে নিয়ে আসতে হবে। পিতৃ শব্দের চতুর্থীর এক বচনে কি আছে? পিত্রে। তাহলে পিত্রে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা হয়ে গেল, ব্যাস বাক্যও হয়ে গেল, আমরা সমাসও চিনতে পারলি। আশা করছি কোনো অসুবিধা তোমাদের হচ্ছে না। চলো, এরপরে বলেছে পঞ্চমী তৎপুরুষ। আমাদেরকে অনেকগুলো আজকে সমাস, যেহেতু তৎপুরুষ পুরোটা শেষ করব আমাদেরকে, কিন্তু তাই আমি টেনে টেনে দিচ্ছি, চটচট করে দেখে নাও, ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। পঞ্চমী তৎপুরুষে কি কি মনে রাখতে হবে? ভয়, ভীত, ভীতি, ভী শব্দের সঙ্গে যে সমস্ত শব্দ ভয়, ভীত, ভীতি, ভী ইত্যাদি শব্দ যদি আমাদের পঞ্চমী ইত্যাদি শব্দ যদি আমাদের সমস্ত পদের মধ্যে থাকে এবং তার সঙ্গে অপেত, মুক্ত, পতিত এই কতগুলো শব্দ যদি আমাদের শব্দের মধ্যে থাকে তাহলে সেটা অবশ্যই উত্তর পদে থাকবে এবং সেই উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হলে তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলবে। আবার বলে দিচ্ছি, ভয়, ভীত, ভীতি, ভী, অপেত, মুক্ত, পতিত এই কতগুলো শব্দ, ভয়, ভীত, ভীতি, ভী, অপেত, মুক্ত, পতিত এই কতগুলো শব্দ যদি শেষে আমাদের সমস্ত যে পদটা থাকবে তার উত্তরে অর্থাৎ শেষে যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। এগুলো শুধু মুখস্থ করে রাখবে তোমরা। পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। এবার পঞ্চমী তৎপুরুষ সমাস যেটা শেষে রয়েছে, যেটা আগের ভাবে বললাম যেমন পড়ে থাকবে সেটা লিখে দেবে, শুধু পূর্বের যেটা আছে সেটাকে, সেই শব্দরূপটাকে পঞ্চমী বিভক্তিতে ভেঙে দেবে। সেটা যদি অকারান্ত হয় নর শব্দের মতো হবে, যদি পুংলিঙ্গ শব্দ হয়, যদি ক্লিবলিঙ্গ হয় তাহলে ফলম শব্দের মতো হবে, আকার কারান্ত লতা শব্দের মতো হলে হবে, তারপরে পিতৃ শব্দ হলে পিতৃর মতো, মাতৃ হলে মাতৃর মতো, নদী হলে দীর্ঘইকারান্ত শব্দ, ইত্যাদি ইত্যাদি ভাবে তোমরা ভেঙে দেবে। দেখো একটা দিয়েছি ব্যাঘ্র ভয়ম, ভয় শব্দ আছে, ভীত শব্দ অর্থাৎ ভয় শব্দ, তাহলে ভয়ম ভয়ম পড়ে থাকবে। ভয়ম, ব্যাঘ্র ভয়ম, বাঘ হইতে ভয় পাওয়া হচ্ছে, তাহলে ভয়ম শব্দটাই প্রধান, তাহলে ভয়টা আমরা ভয়মকে ফেলে রাখলাম। এবার ব্যাঘ্র শব্দ কার মতো? অকারান্ত শব্দ। কার মতো? পুংলিঙ্গ শব্দ। তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ পঞ্চমীতে কি হয় দেখে আসবো, নরাত। এখানে কি হবে তাহলে? ব্যাঘ্রাত। বাস বসিয়ে দিলেই হয়ে গেল। দেখো এখানে কি আছে? সুখাপেত, অপেত আছে, অপেত, সেই অপেত পেলেই বুঝে নিতে হবে এটা পঞ্চমী, পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার অপেতকে অপেতই ফেলিয়ে রেখে দিতে হবে। এবার সুখটাকে ভাঙতে হবে। তাহলে সুখটাকে যদি ভাঙা হয় অকারান্ত শব্দ, কার মতো? ফলম শব্দের মতো, তাহলে ফলম শব্দের পঞ্চমীর এক বচনে কি হয়? ফলাত, তাই সুখাত, সুখাত, অপেত, সুখাপেত। আশা করছি বুঝতে অসুবিধা নেই। ষষ্ঠীতে কি বলেছে দেখো, সুবন্ত পদের সঙ্গে ষষ্ঠন্ত পদের সমাসকে বলা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। ওই একই সুবন্ত পদের সঙ্গে বলেছে যদি অন্তে ষষ্ঠী থাকে, ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দ তাকে বলছে ষষ্ঠী তৎপুরুষ শব্দ। যেমন দেখো বলা হয়েছে নদী জলম, নদী জলম, এই জলম কথাটা কার মতো? না, এই জলম কথাটা হচ্ছে তোমার যে কথাটা সেটা হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠী কিসে থাকবে বলছে? অন্তে থাকবে। সুবন্ত পদ, নদী শব্দটা কার মতো? নদী শব্দ একটা শব্দরূপ, অবশ্যই সুবন্ত পদ শব্দরূপ। সুবন্ত পদ কাকে বলে? শব্দরূপকে। তাহলে নদী শব্দটা অবশ্যই একটা শব্দরূপ, আর সেই শব্দরূপের সঙ্গে বলা হচ্ছে ষষ্ঠন্ত কোনো পদ থাকবে, ষষ্ঠীর যে কোনো একটা পদ থাকবে। জলম, তাহলে নদী জলমটাকে যদি ভাঙা হয় নদীর জল, নদীর জল, তাহলে ষষ্ঠী হচ্ছে নদীর জল, তাহলে নদীর, তাহলে কি হবে? ষষ্ঠীর এক বচনে কি হয়? না দাহা জলম, না দা জলম। ঠিক একইভাবে দেখো পয়ঃ পানম, এই পয় শব্দটাও কিন্তু সুবন্ত পদ, পয়স শব্দ, পয়স শব্দ সুবন্ত পদ, সেই সুবন্ত পদের সঙ্গে ষষ্ঠন্ত শব্দ কি আছে? পানম, তাহলে পানম শব্দ লিখে দেব। এবার পয়টাকে ভাঙতে হবে, কি হবে? পয়ঃ সহ পানম, পয় পানম হলো। আশা করছি বুঝতে অসুবিধা নেই। চলো সপ্তমীতে কি বলেছে?
সেই একই সুবন্ত পদের সঙ্গে সপ্তমী যুক্ত যে সমাস হবে, সপ্তমী যুক্ত যে পদ থাকবে শেষে, তাকে বলছে সপ্তমী তৎপুরুষ। কীরকম? এই যে বলেছে তর্ক পণ্ডিত, তর্ক পণ্ডিত মানে কি? তর্কে যে ব্যক্তি পণ্ডিত, তাহলে তর্কে কোন জায়গায়, একটা জায়গা জুড়ে আছে, সেই জায়গাটা কোন জায়গায় পণ্ডিত? না তর্কে পণ্ডিত। তাহলে এখানে কি হবে? তর্কে পণ্ডিত হ। ন্যায় নিপুণ, ন্যায়ে নিপুণ, তাহলে কি হচ্ছে? ন্যায়ে নিপুণ হ। শাস্ত্র প্রবীণ, শাস্ত্রে সুপ্রবীণ হ। শাস্ত্র প্রবীণ মানে যে সমস্ত শাস্ত্রে মানে পাণ্ডিত্য অর্জন করে সে প্রবীণ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাহলে সেদিন কি হবে? শাস্ত্রের সু বহুবচন হবে, তাই শাস্ত্রের সুপ্রবীণ হ, শাস্ত্র প্রবীণ হ। আশা করছি এই যে কতগুলো আমরা সপ্তমী পর্যন্ত তৎপুরুষ পেলাম, এই তৎপুরুষগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার যে কতগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। এবার বলেছে দেখো একদেশী তৎপুরুষ। একদেশী তৎপুরুষে কি বলেছে? ষষ্ঠী বিভক্তিযুক্ত একবচনান্ত অবয়বী পদের সঙ্গে পূর্ব অপর অধর উত্তর, চারটা কথা, পূর্ব অপর অধর উত্তর প্রভৃতি পদের যে সমাস হয় ষষ্ঠী বিভক্তিযুক্ত, মাথায় রাখবে ষষ্ঠী বিভক্তিযুক্ত এক বচনান্ত রূপ হবে। ষষ্ঠী বিভক্তির মানে যদি নদী শব্দ হয় নদী শব্দের ষষ্ঠীর এক বচন, যদি ফল শব্দ হয় ফল শব্দের ষষ্ঠীর এক বচন, যদি আকার কারান্ত লতা শব্দ হয় তার ষষ্ঠীর এক বচন, মুনি হলে মুনি শব্দের ষষ্ঠীর এক বচন, ইত্যাদি শব্দের এক বচনান্ত অবয়বী পদ। অবয়বী কাকে বলে? অবয়ব কাকে বলে? আমি জানি অবয়বীকে, অবয়বী হচ্ছে আমি, অর্থাৎ আমার শরীরটা হচ্ছে অবয়বী। তার অবয়ব কোনটা? তার অবয়ব হচ্ছে ছায়া। একটা গাছ, তাকে বলা হচ্ছে অবয়বী, আর তার যে ছায়া তাকে কি বলা হচ্ছে? অবয়ব। তাহলে এই যে অবয়ব অবয়বীর যে সম্পর্ক, তাকেই বলা হচ্ছে সেই অবয়ব অবয়বী সম্পর্ক যুক্ত যদি কোনো পদ থাকে আমাদের শব্দের ভেতর, এবং সেখানে যদি পূর্ব অপর অধর উত্তর এই চারটা পদের মধ্যে যে কোনো একটা থাকে। আবার বলছি, অবয়ব অবয়বী পদ যুক্ত যদি কোনো আমরা শব্দের মধ্যে কোনো পদ দেখে থাকি, তার সঙ্গে যদি পূর্ব অপর অধর উত্তর এই চারটার মধ্যে যে কোনো একটা শব্দ আমরা পেয়ে যাই, তাহলে তাকে একদেশী তৎপুরুষ সমাস বলছে। দেখো এখানে কি বলেছে? পূর্ব কায়হ, পূর্ব কায়হ, পূর্ব কথাটা আমরা পেয়েছি। এবার কায়হ, কায়হ মানে কি? শরীর। পূর্বের যে শরীর, তাহলে শরীরের আগেরটা বলেছে, তার মানে একটা শরীরের অবয়বী, মানে পূর্বের কথাটাকে বলা হচ্ছে। তাহলে এখানে অবয়ব অবয়বীর সম্পর্ক হচ্ছে, আর এখানে কি আছে? পূর্ব শব্দটা আছে। তাহলে যখনই আমরা অবয়ব অবয়বী যুক্ত একটা শব্দ পাবো এবং পূর্ব অপর অধর উত্তর শব্দ পাবো, তাহলে এটা আমাদের ভাবতে হবে অবশ্যই এটা একদেশী তৎপুরুষ সমাস হবে। এবার ভাঙবো কি করে? পূর্ব কায় মানে পূর্বের যে শরীর, তাহলে কি হবে? পূর্বঙ্ক কায়স্য। কেন ষষ্ঠী বলেছে? ষষ্ঠী বিভক্তিযুক্ত কি হয়? নরম, পূর্ব শব্দটা কার মতো? ফলম শব্দের মতো, তাহলে ফলম কায়স্য, এটা কি হবে? ষষ্ঠীযুক্ত বলা হয়েছে, তাহলে ফলম পূর্বং কায়স্য, কায়স্য ষষ্ঠী হচ্ছে। তারপরে কি বলছে? অর্ধরাজ্যম, অর্ধ রাজ্যম, তাহলে রাজ্য শব্দটা কি? একটা শব্দ রাজ্য, সেই রাজ্যের অর্ধেকটা মানে কি? অবয়বী। তাহলে সেই অবয়বী শব্দের সঙ্গে বলা হয়েছে অর্ধ কথাটা। অর্ধ বলা হয়েছে যে পূর্ব অপর অধর মানে অর্ধ আর উত্তর, তাহলে সেই অর্ধ শব্দটা যুক্ত হচ্ছে, তাহলে কি হবে? অর্ধঙ্ক রাজস্ব, অর্ধরাজ্যম। আশা করছি বুঝতে অসুবিধা নেই। চলো তারপরে নং কি বলেছে? নং তৎপুরুষ আর কু তৎপুরুষ সবের থাকতে সহজ। কি বলেছে? নং তৎপুরুষ কি? সুবন্ত পদের সঙ্গে নং এর সমাস হয়, মানে নকারান্ত যে সমস্ত শব্দ রয়েছে সেই সমস্ত শব্দের সঙ্গে যদি সুবন্ত পদ মানে যে কোনো শব্দরূপের সমাস হয়, তাকে বলছে নং তৎপুরুষ সমাস। কিরকম? বলবে অসুখম, অসুরম, নক্ষত্রম। এই যে ন আর অ সমস্ত, এখানে একটা ট্রিক্স বলে দিই, এই যে অ আর ন এইরূপ শব্দ দিয়ে যদি কোনো একটা শব্দ তৈরি হয়, তখন সেটাকে ভেবে নেবে এটা অবশ্যই নং তৎপুরুষ হবে। এই যে বলছে অসুখম, অসুর, নক্ষত্রম, ন অ, এই দুটো শব্দ আমাদের যে শব্দটা আছে তার পূর্বে বসবে, সেটা যদি থাকে তাহলে এটা বুঝতে হবে অবশ্যই নং তৎপুরুষ। এবার আমরা মানে বুঝে করে নেব। অসুখম মানে কি? যার অসুখ নেই, যার সুখ আছে, তাহলে কি হবে? ন সুখম, অসুখম। ন সুখম, যার সুখ নেই তাকে বলছে অসুখ,
তাহলে ন সুখম অসুখম। অসুর মানে যিনি দেবতা নন, অসুর মানে অসুর, যিনি দেবতা নন, তাহলে তাকে কি বলছে? ন সুরহ। হলো। একই একই নক্ষত্রম, যা নক্ষত্রম মানে কি? যা ক্ষত্রিয় নয়, তাহলে কি হবে? নক্ষত্রম, নক্ষত্রম। আশা করছি বুঝতে অসুবিধা নেই। চলো, কু তৎপুরুষ। কু তৎপুরুষও কিরকম? যে সমাসের ভেতর ক, কা, কু ইত্যাদি যে পূর্বে থাকবে দেখবে, মানে সর্বপ্রথম দেখবে ক, কু, কা ইত্যাদি শব্দ থাকবে, তাকেই কিন্তু কু তৎপুরুষ বলবে। যেমন দেখো, কদস্য, কদন্যম। কদস্য মানে কি? কুৎসিত অশ্ব। কদস্য মানে কুৎসিত অশ্ব। এটা অবশ্যই কি হবে না, পঞ্চমীর সঙ্গে কিন্তু এই লাস্টের শব্দটা, উত্তর পদটা যুক্ত হবে। কুৎসিত অশ্ব, কদস্য। তারপরে কুৎসিত অন্নম, কদন্যম। অন্নম তার সঙ্গে কদ আছে, তাহলে কুৎসিত অন্নম, কদন্যম। কাজলম, কুৎসিত জলম, কাজলম ইত্যাদি ইত্যাদি শব্দ। তাহলে ক, কা, কু ইত্যাদি শব্দ যদি থাকে, সেখানে কি হবে? কু তৎপুরুষ সমাস হবে। আর প্রাদি আর গতি তৎপুরুষটা আমাদের পরীক্ষাতে পড়ে না ঠিকঠাক, তাই আমি প্রাদি আর গতি দেই না। ওখানে কতগুলো অব্যয়